হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই ফিল্মের লিড শাওকে দেখানো হয়, যাকে তার ভাই মেরিটের কাজ করানোর জন্য লু ফ্যামিলিতে নিয়ে যাচ্ছিল। তার ভাই বলে, তুমি তো কথা বলতে পারো না, গ্র্যান্ডপা তোমাকে যা বলবে তুমি শুধু হ্যাঁ বলবে আর তার কাজ করে দেবে। শাও বলে, ঠিক আছে। এরপর তারা গ্র্যান্ডপায়ের কাছে আসলে গ্র্যান্ডপা বলে, তুমি কি তোমার বোনকে সবকিছু বুঝিয়ে বলেছ? শাওয়ের ভাই বলে, হ্যাঁ বলেছি। গ্র্যান্ডপা বলে, আমার গ্র্যান্ডসন হুইল চেয়ারে বসে থাকে, এতে তোমার কোনো প্রবলেম নেই তো? এটা শুনে শাও মনে মনে ভাবে, তার গ্র্যান্ডসন হুইল চেয়ারে বসে থাকলে এতে আমার প্রবলেম কেন হবে? আমি তো এখানে এসেছি কাজ করার জন্য। এই ভেবে সে তার ভাইয়ের দিকে তাকায়, তার ভাই তাকে না বলতে বলে। তো শাও গ্র্যান্ডপাকে বলে, না আমার কোনো প্রবলেম নেই। এতে গ্র্যান্ডপা খুশি হয়ে যায় আর স্টাফকে বলে, তাকে আমার গ্র্যান্ডসনের রুমটা দেখিয়ে দাও। এরপর তাকে আমাদের মেইন লিডের রুমে ঢুকিয়ে দেওয়া হয়। লু তখন স্মোক করছিল। সে যখন বুঝতে পারে তার রুমে কেউ প্রবেশ করেছে, সে তখনই বলতে থাকে, এখান থেকে চলে যাও। কিন্তু দরজাটা লক করা থাকায় শাও সেখান থেকে যেতে পারছিল না। কিছুক্ষণ পর সে লুয়ের কাছে আসে। লু রেগে গিয়ে বলে, আমি তোমাকে এখান থেকে যেতে বলেছি। শাও তখন সাইন ল্যাঙ্গুয়েজে তাকে বোঝানোর ট্রাই করে যে দরজাটা বন্ধ, কিন্তু লু তার কথা বুঝতে পারে না। এরপর সে লুয়ের হাতে লিখে তাকে বোঝায়। লু তার কথা বুঝতে পারে, কিন্তু সে রেগে সেখান থেকে চলে যেতে গিয়ে উল্টো শাওয়ের উপরেই পড়ে যায়। শাও তখন তাকে ওঠানোর জন্য হাতটা বাড়ায়, কিন্তু লু তার কোনো হেল্প নেয় না। এরপর শাও দরজার বাইরে চলে আসে, যেটা দেখে একটা স্টাফ অবাক হয়ে যায় আর বলে, তুমি কি করে বাইরে আসলে? নিশ্চয়ই মিস্টার লু তোমাকে দরজার পাসওয়ার্ড বলেছে। শাও তখন সাইন ল্যাঙ্গুয়েজে স্টাফকে জিজ্ঞেস করে যে তার ভাই তাকে কখন নিতে আসবে, কিন্তু স্টাফ তার কথা বুঝতে পারে না। তখন সেখানে লুয়ের ভাই আসে আর বলে, এটাই কি সেই মেয়ে যার সাথে আমার ভাইয়ের বিয়ে হবে? স্টাফ বলে, হ্যাঁ, আজকেই তার ভাই তাকে এখানে রেখে গেছে আর এর বিনিময়ে অনেক টাকা নিয়ে গেছে। এটা শুনে লুয়ের ভাই বলে, তাহলে আজকে তোমাদের উইডিং নাইট হবে আর আমি আজকেই তোমাদের ম্যারেজ সার্টিফিকেট রেডি করে দিচ্ছি। এরপর সে তাকে একটি রুমে নিয়ে যায় আর একটা নাইটি দিয়ে বলে, তাড়াতাড়ি আমার ভাইয়ের জন্য রেডি হও। এরপর শাও রেডি হয়ে লুয়ের রুমে আসে। তখন লুকে তার ভাই ফোন করে বলছিল, আমি আর তোমাকে ওয়েট করাতে চাই না, আমি তোমার ব্রাইডকে রেডি হতে বলেছি, নিশ্চয়ই সে এতক্ষণে তোমার রুমে পৌঁছে গেছে। এটা শুনে লু রাগ করে ফোনটা কেটে দেয়। তখন সে তার সামনে শাওকে দেখতে পায়। তাকে দেখা মাত্রই সে তার গায়ে শার্ট ছুঁড়ে মারে আর বলে, এটা পরে নাও। কিন্তু শার্টটা এতই বড় ছিল যে শাও সেটাকে ঠিকভাবে পরতে পারছিল না, তবে অ্যাটলিস্ট শাও সেটাকে পরে নেয়। এরপর শাওলুয়ের কাছে এসে তার হাতটা বাড়াতে বলে এবং তার হাতে লিখে কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু লু তার হাতটা জোরে করে ধরে আর বলে, তুমি আর কতক্ষণ সহজ সরল হওয়ার অ্যাক্টিং করবে? বলো তোমাকে কে এখানে পাঠিয়েছে? শাও তখন সাইন ল্যাঙ্গুয়েজে বলে, তুমি আমাকে বিশ্বাস করছো না? তাহলে আমিও যদি বলি তোমার এবার ডিজাবল নয়, তাহলে তোমার কেমন লাগবে? এটা শুনে লু নার্ভাস হয়ে যায় আর এই সুযোগে শাও তার হাতে কামড় দিয়ে নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নেয়। এরপর সে একটা বইয়ে লিখে লুয়ের সাথে কথা বলে। লু বলে, তুমি কার পারমিশনে আমার বইয়ে লিখেছ? এটা শুনে শাও বইটা রেখে দিয়ে নিজের হাতে লিখতে শুরু করে। বাট লু বলে, তুমি কার পারমিশনে আমার কলম দিয়ে লিখছ? এটা শুনে শাও তার কলমটাও রেখে দেয়। শাহ তখন আবারও তার হাতে লেখা শুরু করে আর বলে, তুমি শুধু আমাকে 100 ইউয়ান দিয়ে দাও, আমি আমার গ্রামে চলে যাব। আমার ভাই আমাকে ধোকা দিয়ে এখানে রেখে গেছে। লু বুঝতে পারে তাকে আসলে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, না হলে সে কেন আমার মতো এমন ডিসেবল পারসনকে বিয়ে করবে? লু বলে, আমি তোমাকে টাকা দিতে পারবো না, কারণ আমি এখনো তোমাকে বিশ্বাস করতে পারিনি।
লুয়ের রাগী চেহারা দেখে শাও ওখান থেকে চলে যেতে থাকে আর ভাবে আমি বুঝতে পারছি না সে কেমন মানুষ, কারণ সে 1 মিনিট আগে যদি ভালো থাকে তাহলে আবার কিছুক্ষণ পরেই খারাপ হয়ে যায়। তবে যেহেতু যাওয়ার কোনো জায়গা ছিল না আর ফ্লোরটাও অনেক ঠান্ডা ছিল, এজন্য শাও লুয়ের কাছে ঘুমাতে আসে। লু বলে, তোমার সাহস কিভাবে হলো তুমি আমার পাশে শুতে এসেছো? তুমি কি জানো উইডিং নাইট মানে কি? এটা শুনে শাও তার শার্টের বোতাম খুলে দেয়, কিন্তু ভয়ে তার হাত কাঁপছিল। লু বলে, তোমার হাত দেখেই বোঝা যাচ্ছে তুমি কতটা নার্ভাস। চুপচাপ শুয়ে পড়ো আর আমাকে ডিস্টার্ব করো না। আমি তোমার সাথে এমন কিছু করতে চাই না। নেক্সট মর্নিং লু ব্রেকফাস্ট করার জন্য বাইরে আসে। লু শাওকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাসায় ফেরানোর ব্যবস্থা করছি। এটা শুনে শাও অনেক খুশি হয়ে যায়। তখন জি এসে বলে, তুমি আজকে বাইরে এসেছো? সূর্য কোন দিক থেকে উঠেছে নাকি আমি স্বপ্ন দেখছি? এই বলে সে শাওয়ের কাছে আসে আর তাকে টাচ করতেই যাবে, তখনই লু তার হাতটা মচকে দেয়। এটা দেখে শাও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর লু বাইরে আসলেও শাও তাকে দেখে পালাতে থাকে। তখন লু তাকে আটকায় আর বলে, তুমি কোথায় যাচ্ছ? শাও বলে, প্লিজ তুমি আমার হাতটাও মচকে দিও না। লু বলে, তুমি কি জানো আমি কেন জিয়ের হাত মচকে দিয়েছি? কারণ সে তোমাকে টাচ করার চেষ্টা করেছিল আর আমি তো জাস্ট তোমাকে প্রোটেক্ট করেছি। এটা শুনে শাও তাকে থ্যাংক ইউ বলে। শাও বলে সে তার বাবার সাথে কথা বলতে চায়। তখন লু গার্ডকে বলে তার ফোনটা দাও। শাও তার বাবাকে ফোন করলে গার্ড বলে, লু ফ্যামিলিকে ধোকা দেওয়ার সাহস তোমরা কোথায় পেয়েছ? শাও বলে, প্লিজ আমাকে আমার বাবার সাথে কথা বলতে দাও। লু বলে, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি সবকিছুই সামলে নিচ্ছি। তো শাও রুমে গিয়ে বই পড়ছিল। একটু পর লু সেখানে এসে বলে, তুমি বই পড়তে পারো? শাও বলে, হ্যাঁ আমি তো শিক্ষিত, তাহলে কেন বই পড়তে পারবো না? লু বলে, তুমি কোন স্কুল থেকে গ্রাজুয়েট করেছো? শাও বলে, আমি গ্রাজুয়েট করার আগেই ড্রপ নিয়েছিলাম। এটা শুনে লু হাসতে থাকে আর তাকে অশিক্ষিত বলে। এটা শুনে শাও রেগে যায় আর বলে, আমি যদি অশিক্ষিত হতাম তাহলে কিভাবে বইগুলো পড়তাম? মনে হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিতর মাঝে ডিফারেন্ট কি তুমি সেটাই জানো না। এই বলে সে লুয়ের পায়ের উপরে থাকা চাদরটা ফেলে দিতে যায়, কিন্তু লু তার দিকে রাগী দৃষ্টিতে তাকালে সে আবার সেটা রেখে দেয় এবং তখন তাদের মাঝে অ্যাক্সিডেন্টালি কিস হতেই যাবে, কিন্তু লু নিজেকে কন্ট্রোল করে নেয়। এরপর লু বলে, তোমার ভাই যে তোমাকে সেল করে দিয়েছে এটা কি তুমি জানতে না? শাও বলে, না। জি বলার পর আমি এটা জানতে পেরেছি। লু ভাবে এর মানে তাকে ফোর্স করে বিয়েটা দেওয়া হয়েছে। তাছাড়া সে কেনই বা আমার মতো একটা ডিজাবল ছেলেকে বিয়ে করবে? অন্যদিকে শাও ভাবছিল, আমি লুকে ডিজার্ভ করি না। তো শাও লিখে বলে, আমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ আমি মিউট, আমি তোমাকে ডিজার্ভ করি না। লু বলে, তাতে কি হয়েছে, আমিও তো ডিজাবল। শাও তখন বলে, আমাদের ভেতর কোনো ভালোবাসার সম্পর্ক নেই। লু বলে, আমরা তো এখনো এটা ট্রাই করেই দেখিনি, তুমি চাইলে আজ আমরা এটা করতে পারি। এই বলে সে শাওকে নিজের কাছে নিয়ে আসে। শাও তখন বাহানা দেখিয়ে বলে, আমার খুব ক্ষুধা পেয়েছে। লু তখন গার্ডকে বলে তাকে কিছু খেতে দাও। এরপর গার্ড তাকে ডাইনিং টেবিলে নিয়ে আসে আর এতগুলো খাবার দেখে শাও অনেক খুশি হয়ে যায়। তো শাও যখন খাবার খাচ্ছিল তখন সেখানে মিসেস মো আসে, যে কিনা লুয়ের মম ছিল। সে লুয়ের কাছে গিয়ে বলে, তুমি তোমার এই ডিজাবল অবস্থায় নিজের ফ্যামিলি বানানোর কথা চিন্তা করছো? এজন্যই কি তুমি বিয়ে করেছো? ওই দিন তুমি মরে গেলেই ভালো হতো, কিন্তু তোমার বদলে ওই দিন আমার হাজবেন্ড মারা গিয়েছে। এই বলে সে রেগে লুকে মাটিতে ফেলে দেয়। তখন সেখানে শাওয়ার গার্ড এসে লুকে ওঠায়। লু তার কষ্ট অন্য কারোর সাথে এক্সপ্রেস করতে চাচ্ছিল না, এজন্য সে শাওয়ার গার্ডকে ওখান থেকে যেতে বলে। তো সব বাইরে আসলে জিকে দেখতে পায়। জি তো তাকে দেখে ভয়ের ডিস্টেন্স বজায় রাখে। জি বলে, আসলে আমার ভাই 7 বছর ধরে ওই ঘরের ভেতরেই থাকে, সে কখনোই বাইরে আসে না, তাই ওই দিন আমি তাকে বাইরে দেখে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তোমার কারণে আজ তার মাঝেই পরিবর্তন এসেছে। আমি তোমাকে ফোর্সফুলি এখানে রাখতে চাই না।
কিন্তু তুমি যদি আরো কিছুদিন তার সাথে থাকো তাহলে হয়তো আমার ভাই নর্মাল লাইফে ফিরে আসবে। শাও বলে তার পাখি ঠিক হওয়া সম্ভব? জি বলে না, কারণ এটা হার্ট ডিজিজের কারণে হয়েছে। এদিকে ম্যানেজার লুকে শাওয়ের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছিল। সে বলে শাওয়ের ফ্যামিলি অনেক গরিব। লু বলে তার ফ্যামিলিকে এখানে আসতে বলো, আর ডিভোর্স পেপারের সাথে শাওকে অনেক টাকাও দিয়ে দিও, যাতে তার লাইফে আর টাকার কোনো প্রবলেম না থাকে। অন্যদিকে শাও বসে লুয়ের কথাই ভাবছিল। সে ভাবে লুয়ের পা ডিজাবল হওয়ার কারণে সবাই তাকে একা করে চলে গেছে। এখন আমি শুধুমাত্র তার অবলম্বন হতে পারি। তখন সেখানে ডেইজি নামের একটা মেয়ে আসে। সে বলে, তুমি কে? শাও তাকে ইশারায় আনসার দিলে ডেইজি বুঝতে পারে সে আসলে মিউট। তখন ডেইজি ইচ্ছে করে সেখানে থাকা গ্লাসটা ভেঙে ফেলে আর বলে, তুমি এখন আমার জন্য এই কাছের টুকরোগুলো খাবে। সে তো জোর করে শাওয়ের মুখ টুকরোগুলোর কাছেই নিয়ে যাচ্ছিল, কিন্তু শাও কোনো মতে তাকে ছাড়িয়ে নেয়। এরপর তো ডেজি তাকে সোজা লুয়ের কাছে নিয়ে যায় আর বলে, দেখো এই মেয়েটি আমাকে মেরেছে, সে আমাকে অনেক হিংসা করে। লু বলে, সে তোমাকে কেন হিংসা করবে? ডেজি বলে, কারণ আমি তার থেকে বেশি সুন্দরী। লু বলে, তুমি তো শাওয়ের থেকে মোটেও সুন্দরী নও, তাহলে তো হিংসা করার প্রশ্নই ওঠে না। তো লু তাকে অপমানিত করলে ডেজি সেখান থেকে বাইরে চলে আসে আর আবারও শাওয়ের সাথে ঝগড়া করতে শুরু করে। এক পর্যায়ে সে শাওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে শাও মাথায় আঘাত পায়। তখন ম্যানেজার এসে তাদেরকে থামায়। ডেজি চলে গেলে ম্যানেজার বলে, আসলে ডেজি ম্যাডাম অনেক রাগী। নেক্সট টাইম আমি আর কখনোই আপনার সাথে তাকে দেখা করতে দিব না। শাও বলে, ডেজি কি লুকে লাইক করে? ম্যানেজার বলে, হ্যাঁ, কিন্তু বস কখনোই তাকে পাত্তা দেয়নি। এরপর ম্যানেজার শাওকে তার রুমটা দেখিয়ে দেয় আর তাকে একটা ফোনও দিয়ে দেয় তাদের সাথে যোগাযোগ করার জন্য। শাও তখন ফোনে টাইপ করে গার্ডকে জিজ্ঞেস করে, আমার ফ্যামিলি আমাকে কবে নিতে আসবে? তখন লু এসে বলে, মনে হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য তুমি একটু বেশি জলদি করছো। শাও বলে, না না, আমি শুধু জানতে চাইছি, আর তুমি যদি আমার এই উপকারটা করো তাহলে আমি অবশ্যই তোমাকে এর জন্য রিপে করব। লু বলে, তুমি কিভাবে রিপে করবে? শাও তখন সেখানে থাকা একটা টেবিল উঠিয়ে দেখায় আর বলে, দেখেছো আমি কত স্ট্রং? আমি তোমার বাসায় সব কাজ করে তোমার সব টাকা পরিশোধ করে দিব। লু বলে, তুমি কি জানো তোমার ভাই আমাদের থেকে কত টাকা নিয়েছে? 50 লাখ। তুমি কি এত টাকা পরিশোধ করতে পারবে? এতে শাও মনে মনে ভাবে, আমি যদি সারা জীবনে এখানে কাজ করি তবেও কখনো এত টাকা পরিশোধ করতে পারবো না। শাও তখন আবারও ফোনে টাইপ করে বলে, তুমি কি আমাকে অন্য কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবে? লু বলে, তোমার আর কোন কাজের অভিজ্ঞতা আছে? শাও বলে, ফার্মিং। এটা শুনে লু রেগে যায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। শাও বুঝতে পারে না লু হঠাৎ কেন এভাবে রেগে গেল। তো শাও চলে যাওয়ার পর লু ভাবে, আমি চাই না আমাদের ভেতর আর কোনো ক্লোজনেস আসুক। শাও তো পৃথিবীর সব থেকে ভালো ছেলেকে ডিজার্ভ করে, আর সে কখনোই আমার মতো ছেলেকে হাজবেন্ড হিসেবে চাইবে না। এখানে বোঝা যায় লু ধীরে ধীরে শাওকে লাইক করতে শুরু করেছে। তখন সেখানে মিসেস মো আর ডেইজি আসে। মিসেস মো এসে আবারও লুকে ইমোশনালি টর্চার করতে থাকে। তখন শাও এসে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, আর এই প্রথমবার শাও কারোর সাথে কথা বলার চেষ্টা করছিল, যেটা দেখে লু খুবই অবাক হয়ে যায়। মিসেস মো বলে, তুমি তো কথাই বলতে পারো না, তাহলে কথা বলতে কেন এসেছ? আমি লুয়ের সাথে কথা বলছি, তোমার সাথে নয়। এখানে ধাক্কাধাক্কির এক পর্যায়ে শাও মিসেস মুকে ধাক্কা দিয়ে দেয়। এতে সে অজ্ঞান হয়ে যায়। ডেজি তখন শাওকে ওয়ার্নিং দেয় আর বলে, যদি মিসেস মোয়ের কিছু হয় তাহলে আমি তোমার বেঁচে থাকা হারাম করে দিব। এতে শাও অনেক ভয় পেয়ে যায়। তো ডেজি চলে গেলে লু বলে, তোমার কি একটু ভয় লাগছিল না? শাও বলে, অনেক ভয় লাগছিল। লু বলে, তাহলে কেন আমাকে প্রোটেক্ট করতে এসেছ? শাও বলে, কারণ তুমি অনেক ভালো। লু এটা শুনে তো রেগে যায় আর বলে, তুমি মিথ্যা বলছো। তুমিও সবার মতোই চাও যে ওই অ্যাক্সিডেন্টে আমার মরে যাওয়া উচিত ছিল, তাই না? শাও বলে, তোমার লাইফে যা ঘটেছে তা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট।
তুমি যা মনে করছো এটা একদমই ভুল। তুমি যে ওই অ্যাক্সিডেন্টে বেঁচে গেছো এটার জন্য তোমার গডের উপর কৃতজ্ঞ থাকা উচিত। আর তোমার লাইফেরও তো একটা উদ্দেশ্য আছে। এসব শুনে লু অনেক ইমোশনাল হয়ে পড়ে আর বলে, তুমি কি আমার জন্য চিন্তা করো? শাও বলে, হ্যাঁ। এতে লু অনেক খুশি হয়। তখন ম্যানেজার এসে বলে, মো ফ্যামিলির লোকজন আপনার সাথে ডিল করতে এসেছে। এটা শুনে শাও আরো ঘাবড়ে যায় আর বলে, প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। লু বলে, আমি তোমাকে কিভাবে বাঁচাবো? তুমি কেন মিসেস মুকে ধাক্কা দিয়েছ? শাও বলে, আমি ইচ্ছে করে দেইনি। যদি পুলিশ আমাকে এখন ধরে নিয়ে যায় তখন কি হবে? প্লিজ আমাকে বাঁচাও। লু বলে, তুমি কি আমাকে পুলিশ অফিসার মনে করছো? শাও বলে, তাহলে কিছু একটা করো। লু বলে, তুমি মিসেস মুয়ের হসপিটাল বিল পে করে দাও, তাহলেই সমাধান হয়ে যাবে। শাও বলে, তুমি কি বলছো? আমি 50 মিলিয়ন টাকায় পরিশোধ করতে পারছি না। আর এত টাকা আমি কিভাবে পরিশোধ করব? এটা শুনে লু হাসতে থাকে আর বলে, তাহলে তুমি আমার মিস্ট্রেস হয়ে যাও। আমি তোমার পক্ষ থেকে সেটা পরিশোধ করে দিব। শাও বলে, না, আমি কাজ করে তোমার সব টাকা পরিশোধ করে দিব। আপাতত আমাকে হেল্প করো। তো এরপর লু বাইরে এসে দেখে ডেজি সেখানে কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে শাও খাতায় লিখে তার সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু ডেজি সেটা কেড়ে নেয়। তখন লু নিজের হাতটা বাড়িয়ে দেয় আর বলে, আমি তোমার আওয়াজ হব। এরপর শাও লুয়ের হাতে লিখছিল, কিন্তু লু এখানে শাও যে লিখছিল তার অপোজিটটাই বলছিল। সে বলে, দেখো, মিসেস মো আমাকে প্রথমে হিট করেছে, তাই তোমরা যদি পুলিশকে এটা জানাও তাহলে পুলিশ প্রথমে মিসেস মোয়ের উপরই অ্যাকশন নিবে। তাই আমি এখানে মিসেস মোয়ের হসপিটাল বিল পে করে দিতে চাই আর সকল সমস্যার সমাধান করতে চাই। এসব শুনে শাও অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো এখানে ডেজির সাথে খুবই পোলাইটলি ক্ষমা চাইছিল, কিন্তু লু এসব উল্টোপাল্টা বলে দিয়েছে। ডেজি বলে, তুমি শাওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নাও, তাহলে এটা কম্পেনসেশন হয়ে যাবে। আর মিসেস মুয়াজকে তোমাকে এটাই বলতে এসেছিল। লু এটা শুনে পরিষ্কার মানা করে দেয়। আর এই সব অপোজিট থেকে গ্র্যান্ডপা শুনছিল। সে তো এতে অনেক খুশি হয়, কারণ লু অনেক দিন পর কারোর সাথে এভাবে কথা বলছে। স্টাফ বলে, শাও ম্যাডাম আসার পর থেকেই লুয়ের মাঝে পরিবর্তন আসতে শুরু করেছে আর আমাদের এখানকার পরিবেশটাও অনেক সুন্দর হয়ে গেছে। তো ডেজি তখন লুকে একটা ফাইল দিয়ে বলে, এটা একটু পড়ে দেখো। আর লু যখনই সেটা ওপেন করে তখন দেখতে পাই সেখানে তার অ্যাক্সিডেন্টের পিকচার রাখা আছে। এটা দেখে সে খুবই ট্রমাটাইজ হয়ে যায়। আসলে ডেজি ইচ্ছে করে এটা করছিল যাতে লু শাওকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করে। শাও তখন পিকচারগুলো তার কাছ থেকে কেড়ে নিতে চায়। লু বলে, তোমার কাছে এখনো সময় আছে, তুমি এখান থেকে চলে যাও। আমি কখনোই তোমাকে দোষারোপ করব না। শাও তখন সেগুলো নিয়ে জোর করে ছিঁড়ে ফেলে। লু তখন বলে, তুমি তো খুবই গরিব ঘরের মেয়ে, তার উপর কথাও বলতে পারো না। তুমি কি ভেবেছ তুমি আমার সাথে থাকতে পারবে? এটা শুনে শাও অনেক কষ্ট পায়, কারণ লু তাকে ইনসাল্ট করছিল। শাও তখন রেগে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে গ্র্যান্ডপা অনেক রেগে যায়। সে তখন শাওকে মানাতে আসে আর বলে, আমি জানি তোমার ভাই তোমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু আমরা কখনোই তোমাকে ধোঁকা দিব না। এরপর সে লুয়ের কাছে আসে আর বলে, তুমি শাওর সাথে কেন খারাপ বিহেভ করছো? তুমি তো জানো আমার বয়স হয়েছে, আমি সারা জীবন তোমার দেখাশোনা করতে পারবো না। লু বলে, এমনিতেও তুমি যখন থাকবে না তখন তো এই বাড়িটা আমারই হবে, তাই আমার জন্য তোমার প্রবলেম হলে তুমি চলে যেতে পারো। এটা শুনে গ্র্যান্ডপা অনেক রেগে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে, লু আর শাওকে বাড়ি থেকে বের করে দাও। লু ভাবছিল হয়তো গ্র্যান্ডপা তার সাথে মজা করছে, কিন্তু সে সত্যি তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আসলে এটা গ্র্যান্ডপার শাওয়েরই প্ল্যান ছিল। শাও বলে, এখন আমরা কি করব আর কোথায় যাব? লু তখন তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, এখনই আমার জন্য একটা হোটেল রুম বুক করো। অ্যাসিস্ট্যান্ট বলে, সরি, আপনার সব কার্ড ব্লক করে দেওয়া হয়েছে, তাই এখন আপনাকে নিজে টাকা উপার্জন করেই রুম বুক করতে হবে। এটা শুনে লু অনেক রেগে যায় আর তার ফোনটা ভাঙতেই যাচ্ছিল। তখন শাও বলে, এমনিতেই আমাদের কাছে টাকা নেই,
আর তোমার কি মনে হয় না এই ফোনটা ভেঙে ফেললে আমাদের খরচ আরো বেড়ে যাবে? এটা শুনে লু বলে, আমি জানি ওই বুড়ো কিছুক্ষণ পরই আমাকে নিতে আসবে, তাই আমাদের এখানেই ওয়েট করা উচিত। কিন্তু দিন পেরিয়ে রাত হয়ে যায়, এরপরও গ্র্যান্ডপা দরজা খোলে না। শাও বলে, গ্র্যান্ডপা দরজা খুলছে না, চলো আমরা এখান থেকে চলে যাই। লু বলে, না, আমরা এখান থেকে যাব না, দরকার হলে এখানেই মরে যাব। শাও বলে, তুমি মরো, আমার এখনো পুরো জীবনটাই পড়ে আছে। এই বলে সে চলে যেতে থাকে। তখন লু তার হাত ধরে বলে, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? শাও বলে, আমি তোমাকে ত্যাগ করতে চাই না, বরং তোমার রেসপন্সিবিলিটি নিতে চাই, তাই আমাকে তোমার বিশ্বাস করতে হবে। এরপর শাও তাকে একটা অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। অ্যাপার্টমেন্টে পৌঁছানোর পর লু সেটা এক্সপ্লোর করতে চলে যায়। তখন জি শাওকে ফোন করে বলে, নতুন অ্যাপার্টমেন্ট তোমাদের কেমন লেগেছে? তখনই জির মনে পড়ে সে তো কথা বলতে পারে না, তাহলে রেসপন্স কিভাবে করবে? তো জি তার কাছে ক্ষমা চায় আর বলে, যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তখনই সেখানে চলে আসব। আর হ্যাঁ, গ্র্যান্ডপায়ের কথা মনে আছে তো? গ্র্যান্ডপা খুব জলদি তার গ্র্যান্ডসনকে দেখতে চায়। তো শাও তখন লুয়ের আওয়াজ শুনে তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। এরপর লু আসলে সে বলে, আমাদের খুব তাড়াতাড়ি একটা ফ্যামিলি বানিয়ে নেওয়া উচিত। লু বলে, তুমি কি বলছো সেটা বুঝতে পারছো? শাও বলে, হ্যাঁ, কিন্তু এর আগে আমাদের শাওয়ার নিতে হবে। তো শাও তাকে বাথরুমে নিয়ে যাচ্ছিল, কিন্তু বাথরুমের দরজার সাথে হুইল চেয়ারটা আটকে যায়। শাও তখন অনেক কষ্টে লুকে ভেতরে ঢোকায়। এরপর সে চলে যেতে গেলে লু বলে, এর পরের প্রসেসটা কে করবে? এটা শুনে শাও তার কাছে ফিরে আসে আর তাকে অনেক কষ্টে বাথরুমে বসায়। শাও লুয়ের হাইট দেখে বলে, এ তো একদম আইফেল টাওয়ারের মতো দেখতে, আমি তো তার কাছে খুবই পিচ্ছি। এরপর শাও লুয়ের টাই দিয়ে তার চোখটা বেঁধে নেয় এবং তাকে গোসল করাতে থাকে। শাও বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে অনেক ভালোভাবেই গোসল করাবো আর তোমার কিছুই দেখবো না। শাও তখন ভুল করে লুয়ের চেস্টে হাত দিয়ে ফেলে আর তার মাসেলগুলো ফিল করতে থাকে। এতে লু খুবই অকওয়ার্ড হয়ে যায় আর বলে, তুমি এটা কি করছো? তুমি এখান থেকে যাও, না হলে আমার সাথে ইন্টিমেট হয়ে যাও। এটা শুনে শাও তাড়াতাড়ি বাইরে চলে আসে। নেক্সট মর্নিং শাও ঘুম থেকে উঠলে তার হাত লুয়ের চোখে লাগে। এতে লুয়েরও ঘুম ভেঙে যায়। শাও বলে, শোনো, আমি বাইরে যাচ্ছি। লু বলে, কেন? শাও বলে, জব খোঁজার জন্য। লু বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মতো মিউট মেয়েকে কে জব দিবে? এতে শাওয়ের মনটা খারাপ হয়ে যায়। লু বলে, আমি এটা বলতে চাইনি, আসলে এরকম মানুষকে কেউ জব দিতে চায় না, সবাই নর্মাল মানুষই খোঁজে। শাও বলে, তুমি আমাকে মিউট বলছো, কিন্তু তুমিও তো হাঁটতে পারো না। লু বলে, হাঁটতে না পারলেও তো কথা বলতে পারি। শাও বলে, দেখেছো, তুমিও স্বীকার করছো যে কথা না বলার থেকে হাঁটতে না পারা ভালো। এই বলে সে চলে যেতে থাকে। লু তাকে থামতে বলে, কিন্তু সে থামে না। এরপর শাওয়ের সাথে হঠাৎ তার ভাইয়ের দেখা হয়। শাও বলে, তুমি আমাকে ধোকা দিয়ে কেন চলে গেছো, আর আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। কিন্তু তার ভাই নানান রকম বাহানা দেখাতে থাকে। শাও একটু পরে বাসায় চলে আসে। লু তাকে এই অবস্থায় দেখে বলে, কি হয়েছে তোমার, আর হাতে আঁচড়ের দাগ কেন? শাও বলে, আজ আমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আমি তার কাছে টাকা ফেরত চেয়েছি, কিন্তু সে আমার সাথে এই আচরণ করেছে। লু তখন তাকে শান্ত করার জন্য বসতে বলে। শাও ভাবে, আশেপাশে তো বসার কিছুই নেই, তার মানে কি সে আমাকে তার কোলে বসতে বলছে? শাও তখন তার কোলে বসে পড়ে। লু বলে, আমি তোমাকে এখানে বসতে বলিনি, আমি তোমাকে টেবিলটা আনতে বলেছি। তো এরপর শাও টেবিল নিয়ে আসলে লু তার ক্ষতস্থানের কেয়ার করতে থাকে। লু বলে, তুমি আর তোমার ভাইয়ের কাছে টাকা চাইতে যাবে না, কারণ টাকার থেকে তোমার সেফটি বেশি ইম্পর্টেন্ট। এটা শুনে শাও অনেক খুশি হয় আর সে মনে মনে ভাবে, আমি আগেই বুঝতে পেরেছিলাম লু অনেক কাইন্ড হার্টেড পারসন। এরপর লু শাওয়ের ভাইকে ধরে নিয়ে আসে আর বলে, তোমার সাহস কি করে হয় তুমি শাওয়ের গায়ে হাত দিয়েছ? শাওয়ের ভাই বলে, শাও আগে ফার্মে কাজ করেছে, সে তো এত সহজে আঘাত পাবে না। এটা শুনে লু অনেক রেগে যায় আর তার গার্ডদের ইশারা করে। তখন লুয়ের গার্ডরা তাকে মারার জন্য নিয়ে যেতে থাকে।
তখন লু দেখতে পায় শাওকে একটা লোক বুলি করছে। শাও কোনো রকমে নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নেয়। এটা দেখে তার অনেক খারাপ লাগে। ম্যানেজার বলে, ডিসেবল মানুষদের জন্য জব পাওয়া অনেক কঠিন, কিন্তু ম্যাডাম আপনার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য অনেক কষ্ট করছে। এটা শুনে লুয়ের মন বদলে যায়। সে তখন শাওয়ের ভাইকে বলে, তোমাকে আমাদের 50 লাখ টাকা ফিরিয়ে দিতে হবে, তাও আবার 1 সপ্তাহের মধ্যেই। এতে শাওয়ের ভাই রাজি হয়। তো শাও বাসায় আসলে লু তাকে নিজের কাছে ডাকে আর তাকে নিজের কোলে বসায়। শাও এতে অবাক হয়ে যায়। লু বলে, এখন থেকে তোমার জব খোঁজার প্রয়োজন নেই, কারণ তোমার ভাই 50 লাখ টাকা দিতে রাজি হয়েছে। এটা শুনে শাও অনেক খুশি হয়। সে বলে, টাকাগুলো পেলে আমি সেটা গ্র্যান্ডপাকে দিয়ে দিব। লু বলে, তুমি কেন এই টাকা গ্র্যান্ডপাকে দিবে? আমি তো এগুলো রেখে আমাদের খরচ ওঠানোর কথা ভাবছি। শাহ বলে, এটা আমাদের টাকা নয়, এটা তো গ্র্যান্ডপায়ের টাকা। আমার ভাই সেটা নিয়ে গিয়েছিল, তাই আমাদের উচিত তাকে এটা ফিরিয়ে দেওয়া। আমি চাই না গ্র্যান্ডপা আমাদের উপর বিন্দু পরিমাণ সন্দেহ করুক। আর তাকে টাকাগুলো রিপে করা না অবধি আমি তো কিছুতেই শান্তি পাচ্ছি না। এটা শুনে লু হাসতে থাকে। শাহ বলে, তুমি আবার এটা ভেবো না টাকাগুলো দিয়ে আমি এখান থেকে চলে যাব। আমি এখানে থাকতে চাই আর তোমার রেসপন্সিবিলিটি নিতে চাই। লু বলে, তুমি কেন আমার পাশে থাকবে? তুমি কি আমাকে লাইক করো? ঠিক তখনই শাওয়ের ভাই 50 লাখ টাকা নিয়ে চলে আসে। লু বলে, এখানে যদি 1 সেন্টও কম থাকে আমি আমার গার্ডকে পাঠিয়ে দিব। শাওয়ের ভাই বলে, না না, এখানে পুরো টাকাটাই আছে। তো সে চলে গেলে লু আবারও শাওকে বলে, তুমি আমাকে কোনো রেসপন্স করনি, এর মানে কি তুমি আমাকে লাইক করো না? শাও বলে, তুমিও তো আমাকে রেসপন্স করনি। তখনই সেখানে গ্র্যান্ডপা চলে আসে। লু বলে, আপনার এখানে আসার আগে আমাকে জানানো উচিত ছিল। গ্র্যান্ডপা বলে, তুমি আমার গ্র্যান্ডসন, আমি কি তোমার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিব নাকি? লু বলে, অবশ্যই, কারণ আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। গ্র্যান্ডপা বলে, তুমি একদমই বোকা। শাও ঠিকই বলে, তুমি লেখাপড়া জেনেও অশিক্ষিত। তোমার তো বোঝা উচিত ছিল যে আমি তোমাকে শেফ অ্যান্ড সার্ভ করার জন্যই বাড়ি থেকে বের করে দিয়েছি। কিন্তু দেখো, তুমি এখনো সেই ইগো নিয়েই পড়ে আছো। আমি চাই তুমি তোমার লাইফের ট্রমা থেকে বেরিয়ে আসো, কারণ ডক্টর বলেছে তোমার হাঁটতে না পারা কোনো ফিজিক্যাল প্রবলেম নয়, বরং মেন্টাল প্রবলেম। তুমি আবারও আমাদের কোম্পানিগুলো অন করে নাও আর আবারও এই শহরে রাজ করো। এই বলে সে চলে যায়। এদিকে শাও জব পাওয়ার জন্য আবারও টেমপ্লেট বিতরণ করছিল। তখন একটা মেয়ে তাকে দেখে বলে, তোমার জন্য আমার কাছে একটা জব আছে। তো সে তাকে একটা ক্লাবে নিয়ে যায় আর বলে, তুমি সবাইকে ড্রিঙ্ক সার্ভ করো আর এর বিনিময় হিসেবে তারা তোমাকে অনেক টাকা দেবে। তখন ব্যাং নামের একটা ছেলে তাকে পছন্দ করে আর তার সাথে জবরদস্তি করতে থাকে। শাও বলে, আমি শুধুমাত্র এখানে ডান্স করতে এসেছি, আমাকে যেতে দাও। কিন্তু ব্যাং তার কথা বুঝতে পারে না। তখন সেখানে জি চলে আসে, কারণ সে ব্যাঙের ফ্রেন্ড ছিল। জি শাওকে বলে, তুমি এখানে কি করছো? সে যখনই তাকে নিজের সাথে নিয়ে যেতে যাবে, তখন ব্যাং বলে, সে আমাকে সার্ভ করতে এসেছে, তুমি তাকে নিয়ে যেতে পারো না। জি বলে, তুমি কি আমার ভাইয়ের সাথে লড়তে চাও? ব্যাং বলে, তুমি কার কথা বলছো? লুয়ের তো এখন আগের মতো অবস্থা নেই, সে তো হাঁটতেও পারে না। এই বলে সে তাকে নিয়ে মজা করতে থাকে। এটা শুনে শাও রেগে গিয়ে তার মুখে অ্যালকোহল ছুঁড়ে মারে। এতে ব্যাং তো আরো রেগে গিয়ে তাকে একটা সেপারেট জায়গায় নিয়ে যায় এবং তাকে এত জোরে থাপ্পড় মারে যে তার মুখ থেকে ব্লাড পড়তে থাকে। তখন সেখানে লু চলে আসে। ব্যাং বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি নিজেকে আগের মতো ভাবছো? দেখো, তুমি তো হাঁটতেও পারো না। তখনই লু আস্তে আস্তে উঠে দাঁড়ায় আর ব্যাংকে খুব মারে, যেটা দেখে শাও অবাক হয়ে যায়। কিন্তু এরপর আবারও সে যখন নিজের সেন্সে ফিরে আসে, তখন সে আবারও হাঁটতে পারে না। এরপর বাসায় এসে লু শাওকে বকতে থাকে। শাও বলে, আমি তো শুধু কিছু টাকা আয় করার জন্য সেখানে গিয়েছিলাম। লু বলে, আমি আমার কোম্পানিতে ফিরতে চাই, কারণ তোমার মতো মিউট মেয়ে যদি এত পরিশ্রম করতে পারে তাহলে আমি কেন পারবো না? শাও তার কথা শুনে অনেক খুশি হয়। লু বলে, আমি তোমাকে ফ্রিডম দিয়ে দিচ্ছি, তুমি যদি এখানে থাকতে না চাও তাহলে চলে যেতে পারো। শাও বলে, আমি চলে যেতে চাই,
কারণ এখানে একটা ছেলেকে আমার অনেক ভালো লেগেছে। লু বলে, কে সেই ছেলে? তাকে এখনই ফোন করো আর আমার কাছে দাও, আমি তোমার পক্ষ থেকে কথা বলছি। আমি তোমাদের দুজনকে মিলিয়ে দিতে চাই। শাও বলে, ঠিক আছে। এই বলে সে লুকেই ফোন করে। এরপর আমরা এই নিউ কাপলকে একসাথে দেখতে পাই। তারা দুজনে অনেক হ্যাপি ছিল। লু শাওকে বলে, আমি চাই তুমি আবারও স্কুলে ভর্তি হও এবং নিজের স্বপ্ন পূরণ করো। এরপর লু এর ব্যাপারে জানতে পারে যে সে আবারও হাঁটতে পারছে। এতে সে রেগে গিয়ে শাওকে কিডন্যাপ করে আনে আর বলে, তোমার জন্য লু আবারও সুস্থ হয়ে যাচ্ছে, তাই আমি তোমাকে বাঁচতে দিব না। তখন খবর পেয়ে লুও সেখানে চলে আসে। মিস মু বলে, তুমি যদি এখানে একা এসে থাকো তাহলে ভালো, না হলে তুমি শাওকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবে না। তখন একটা গাড়ি অনেক স্পিডে শাওয়ের দিকেই আসছিল। তখন লু উঠে দাঁড়ায় আর তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এর কারণে সে অনেক আহত হয়ে যায়। তখন শাও অ্যাম্বুলেন্সকে ফোন করে। সে ঠিকভাবে কিছুই বলতে পারছিল না, কিন্তু আশ্চর্যজনকভাবে সে প্রথমবারের মতো কথা বলতে পারে এবং অ্যাম্বুলেন্সকে অ্যাড্রেস দেয়, যেটা দেখে লু অবাক হয়ে যায়। এরপর গ্র্যান্ডপা যখন জানতে পারে শাও কথা বলতে পেরেছে, তখন সে বলে, আমরা তোমার ট্রিটমেন্ট করাবো, আশা করি তুমি আবারও কথা বলতে পারবে। কিন্তু তখনই শাও অজ্ঞান হয়ে যায়। এরপর জ্ঞান ফিরলে সে লুকে দেখতে আসে। সে বারবার লুকে ডাকছিল। তার আওয়াজ শুনে লু অনেক খুশি হয় আর বলে, তোমার আওয়াজ শুনতে আমার অনেক ভালো লাগছে। এরপর 1 মাস পরে সিন দেখানো হয়, যেখানে লু আর শাও একসাথে ছিল। শাও এখানে ক্লিয়ারলি কথা বলছিল, কারণ তার ট্রিটমেন্ট করা হয়েছিল। তারা দুজনেই স্বাভাবিক লাইফে ফিরে এসেছে। আর এই সুন্দর মোমেন্টের মাধ্যমে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।